অন্যদিকে নেপাল অশান্ত হয়ে রয়েছে। আপনারা জানেন যে কারফিউ এর মেয়াদ কিন্তু বাড়ানো হয়েছে আগামীকাল সকাল 7টা পর্যন্ত। তাহলে এবার কি জরুরি অবস্থা ঘোষণার পথেই এগোচ্ছে নেপাল? জরুরি অবস্থা ঘোষণার জন্য সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে, এমনটাই সূত্রের খবর। আর জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল। তার আগে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব নিয়ে বৈঠকে বসবেন নেপালের রাষ্ট্রপতি। मैं वीरगंज बस स्टैंड पर मौजूद हूँ और किस तरीके से कर्फ्यू में स्थिति है ये बसों को दिखाना चाहूँगी, क्योंकि बस स्टैंड में आपको ये बसें लगी हुई कतारबद्ध नज़र आएंगी। अक्सर आम तौर पर जब यहाँ यात्री आते हैं एक शहर से दूसरे शहर जाने के लिए तो इसी बस स्टैंड पर आते हैं, लेकिन एक एक बसें आपको इसी तरीके से लगी हुई नज़र आएंगी। पूरा सन्नाटा पसरा हुआ है। हालांकि आज कर्फ्यू में थोड़ी सी ढील दी गई है और पैदल लोगों को आने जाने की अनुमति है बॉर्डर इलाकों में, लेकिन उसके बावजूद ये देखिए तमाम जो बसें हैं, चूँकि यहाँ से अगर काठमांडू जाना है या पोखरा जाना है तो बसें जो चलती हैं आमतौर पर वो आपको खड़ी नजर आएंगी। हम जाएंगे डुमरे, पोखरा गाड़ी में जाएंगे, डुमरे उतरेंगे। कुछ ड्राइवर्स नजर आ रहे हैं। दिक्कत यही है हम लोग का 3 दिन से बंद है। आंदोलन ज़्यादा हो गया, जितना बहुत क्षति हुआ नेपाल में, और उस हम लोग का यातायात बंद है। अपने हम लोग गाड़ी के पास बैठ रहे हैं, यही हम लोग का समस्या है। एक दिन का वो जो मूल्यांकन हम लोग करेंगे तब 20-25 हज़ार का एक दिन का लॉस जा रहा है गाड़ी का मालिक का। आज तक नेपाल में राजतंत्र का आंदोलन हुआ, लोकतंत्र का आंदोलन हुआ, सबका आंदोलन, मगर ये जीएनजी का जो आंदोलन था ना, वो 2 दिन में नेपाल को जितना क्षति पहुंचा है शायद बांग्लादेश में भी नहीं हुआ होगा। देश का भ्रष्टाचार नेता जो किए हुए हैं, गलत बात किए हुए हैं, एक स्टूडेंट पर अपराध किए हुए हैं, वो गलत बात है। अब एक दिन का मेरा व्यक्तिगत नुकसान तो क्या है, क्या बोला है, सैलरी हम लोग जाते हैं गाड़ी लेके आते हैं तो 3000, 3500, 4000 रुपये हो जाता था 2 दिन में। अब ये 4 दिन हुआ, 8000 समथिंग का मेरा लॉस हुआ। पिछले 3 दिन से आज चौथा दिन है जब ये बसें नहीं चल पा रही हैं। एक एक बस आपको बिल्कुल सन्नाटे में दिखाई दे रही होगी, तो कितना बड़ा नुकसान है। नेपाल हर एक स्थिति फ्रंट पर तो जूझ ही रहा है, लेकिन ये बड़ा आर्थिक संकट है कि टूरिज्म के लिहाज से भी, चूंकि कर्फ्यू है देश में, ऐसे में ये एक बड़ा नुकसान नेपाल को उठाना पड़ रहा है और बस स्टैंड में सन्नाटा कुछ यूं पसरा हुआ है। सहयोगी शैलेश के साथ निधिश्री, एबीपी न्यूज़, वीरगंज, नेपाल। জেনজির আন্দোলনের জেরেই পরিস্থিতি এতটা ঘোরতর হয়েছে এমনটাই কিন্তু স্থানীয় মানুষজন বলছেন। আর আজকে জেনজির বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠক করবেন সুশীলা কার্কি। নেপালের রাষ্ট্রপতির সঙ্গে আজ দেশের জেনজি প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ বৈঠকও রয়েছে। আজই কি তাহলে নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী কে হবেন সেই ঘোষণা হতে পারে? সুশীলা কার্কি তিনি ইতিমধ্যেই কিন্তু দৌড়ে এগিয়ে রয়েছেন, তাকে সমর্থন করার কথা জানিয়েছেন কাঠমান্ডুর মেয়র বালেন শাহ। Hello guys, নেপালের পরিস্থিতি যখন সোম এবং মঙ্গলবার অগ্নিগর্ভ ছিল, তখন টানা 3 দিন ধরে নেপালের এই পানি ট্যাঙ্কি সীমান্ত যেটা রয়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে, সেখানে কিন্তু একেবারে বন্ধ রাখা হয়েছিল। যে নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ি করা হয়েছিল এবং আসা যাওয়া বন্ধ রাখা হয়েছিল। খানিকটা অচলাবস্থা এখনো জারি রয়েছে। দুদেশের নাগরিকরা যারা আটকে পড়েছেন, শুধুমাত্র সীমান্ত পার হওয়ার অনুমতি তারাই পাচ্ছেন। যেসব ভারতীয়রা নেপালে আটকে পড়েছিলেন তারা যেমন দলে দলে দেশে ফিরছেন, উদ্বেগ আশঙ্কা নিয়ে সীমান্ত পেরোচ্ছেন এপারে আটকে পড়া নেপালি নাগরিকরাও, যদিও সীমান্ত বাণিজ্য একেবারে বন্ধ রয়েছে। নেপাল থেকে দেশে ফেরার লম্বা লাইন। এই লাইনের মধ্যে যারা দাঁড়িয়ে রয়েছেন তাদের অধিকাংশই কিন্তু পরিযায়ী শ্রমিক। কারুর বাড়ি রায়গঞ্জ, কেউ বা থাকে মালদা, কারুর বাড়ি শুধু দক্ষিণ 24 পরগনা। এখান থেকে তারা নেপালে এসেছিলেন কাজের জন্য, দুটো রুটি রুজির জন্য। আপনার বাড়ি কোথায়? রায়গঞ্জ। আচ্ছা, আপনি এখানে কিসের জন্য এসেছিলেন? শাটারিং এর কাম করছি। কত করে পেতেন? নেপালি 1000 টাকা। আচ্ছা, মানে ইন্ডিয়ান কারেন্সি? ইন্ডিয়ান 600 টাকা হবে। 600 টাকা। খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া ঠিকাদারের। কতদিন হয়েছে কাজ করছেন? আমার এখানে আসার 15 দিন হলো। মাত্র 15 দিন? কতদিনের জন্য এসেছিলেন? আমি আসছিলাম দুর্গাপূজায় বাড়িতে যাব বলে। তাই?
এখানে এখানে চলে যেতে হচ্ছে। এখন চলে যেতে হচ্ছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ইসলামপুর। ইসলামপুর। কেন এসেছিলেন এখানে? ফলাফলের কাজে। আচ্ছা, ওখানে কাজ করছিলেন? কাজ করছিলাম, হঠাৎ করে এটা বন্ধ হয়ে গেল, ঝামেলা শুরু হয়ে গেছে। এখন খাওয়া দাওয়ার কিছু না, ওখানে বসে বসে করবো কি, এখন বাড়ি যাচ্ছি। আচ্ছা, এই যে 2-3 দিন মাইনা পেয়েছেন, পয়সা দিয়েছে? না, দেয়নি পয়সা, কিছু দেয়নি। কিছু দেয়নি। আবার কি সব ঠিক হয়ে গেলে ফিরবেন? দেখবো, আসতে দিলে আসবো, না হলে বাড়িতে বসতে হবে। ওখানে কি কাজে গেছিলেন? বুটে কাজে গিয়েছিলাম। আপনিও কি 600 করেই পেতেন? হ্যাঁ, 600 করে দিত, খাওয়া দাওয়া ওনার। হ্যাঁ। এখন আমরা বাড়ি ফিরছি, পয়সা নেই, আমাদের পয়সাও দেয়নি। বলছে এখন পয়সাও হবে না, খাওয়া দাওয়া হবে না, যারা পারিস তাই করো তোরা। আচ্ছা, পশ্চিমবঙ্গে কি আপনারা কোনো কাজ পান না, যার জন্য আপনাদের নেপালে আসতে হয়? কাজ আছে, কিন্তু কাজের দাম নাই, সস্তা কাজ, কম পয়সা দিয়ে কাজ করাই। এখানে পয়সা একটু বেশি পাওয়া যায়, তার জন্য আমরা আসি। আপনারও কি একই অভিযোগ? একই, কি করবো, ওইদিকে তো আমাদের পশ্চিমবঙ্গে তো কাজ আছে, কিন্তু ওখানে যে কাজ করবো 200-300 টাকা দিনে মজদুরি পাওয়া যায় ওখানে। ওগুলা থেকে ফ্যামিলি চলবে না, সংসার চলে না। এই সংসার চলার জন্য তো নেপালে ঢুকেছিলাম। আমাদের পরিযায়ী শ্রমিক, আমাদের কোথাও না কোথাও কাজ করতেই হবে। আপনারাই সিদ্ধান্ত নিন কোনটা দেখবেন, কোনটা দেখবেন না, কোনটা গ্রহণ করবেন আর কোনটা বর্জন করবেন। সোশ্যাল মিডিয়া নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী, দুর্নীতির অভিযোগ নিয়ে বিরোধীদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জবাব, বদনাম করার চেষ্টা করা হচ্ছে, পাল্টা কটাক্ষ করেছে বিরোধীরা। অশান্তির আগুনে পুড়ে খাক প্রতিবেশী দেশ নেপাল। এই ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গ সফরে মঙ্গলবার শিলিগুড়ি পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। অতিথি নিবাসে থাকার কথা থাকলেও ইন্টারনেটের সমস্যার কারণে রাতে তিনি চলে আসেন উত্তরকন্যায়। সেখান থেকে খোঁজখবর নেন নেপালের পরিস্থিতির। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, টেলিগ্রাম সহ 26টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে দেয় নেপাল সরকার। তারপরই দুর্নীতি, স্বজন পোষণ, মূল্যবৃদ্ধি নিয়ে সরকারের বিরুদ্ধে যে প্রতিবাদের ফুলকি তৈরি হচ্ছিল তা এক ধাক্কায় ভয়াবহ দাবানলের আকার নেয়। এই নিয়ে এদিন উত্তরকন্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মানুষই ঠিক করবে কোন সোশ্যাল মিডিয়া দেখবে আর কোনটা দেখবে না। টুইটার, ইউটিউব সব দেখবেন, ফেসবুক, কিন্তু মনে রাখবেন সবটা কিন্তু ঠিক নয়। অনেক ফেক নিউজ ছোটদের মাথাটা ঘুরিয়ে দেয়। দেখো, কিন্তু সবটা গ্রহণ করবে না। মনে রাখবে কোনটা গ্রহণ করবে আর কোনটা বর্জন করবে, এটা তোমাদের জানতে হবে। আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অভিসন্ধি বুঝতে পারছি না। উনি কি সোশ্যাল মিডিয়া এখানেও বন্ধ করার কথা ভাবছেন কিনা সেটা ভগবানই জানেন। মানুষের হাতে তো সেই অধিকার আছে, মানুষের অধিকারটা ঠিকমতো ভোট বাক্সে প্রতিফলিত হতেও দেওয়া চায় না। গণতন্ত্র যদি না থাকে, আর গণতন্ত্র না থাকলে পরে তখন মানুষ রিয়্যাক্ট করে, তখন এই ধরনের রিয়্যাক্ট হয়। দুর্নীতির অভিযোগ নিয়ে বিরোধীদের নিশানা করেন মুখ্যমন্ত্রী। কিসের জন্য আমাকে এত বদনাম নিতে হবে? আমি সরকার থেকে 1 পয়সা মাইনেও নিই না। আমি তো বই লিখি, আমার 140টার বেশি বই পাবলিশ হয়েছে। আমার কি অসুবিধা আছে? কিসের জন্য আমাকে এত বদনাম নিতে হবে? আমার জায়গায় অন্য কেউ হলে লজ্জায় মাথা মতো করে পালিয়ে যেতেন, কিন্তু আমি এখনো সহ্য করি। কেন জানেন? আমি জানি আমি যদি না থাকি তাহলে মনে রাখবেন যে জিনিসগুলো করছি বা করে যাচ্ছি বা আগামী দিনে করবো, এগুলো সব লুঠেরেরা লুঠে নেবে। মানুষকে কথা বলতে দেবে না, মানুষকে তার অধিকার রাখতে দেবে না। বাংলাকে ওই গুজরাটে পরিণত করবে। পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। মুখ্যমন্ত্রী বিলাপ করছেন কেন আমি জানি না। এত সুন্দর করে রাজ্যটাকে গড়েছেন, যেখানে ছেলে মেয়েদের লেখাপড়ার 12টা বেজে গেছে, কাজের ব্যবস্থা নেই, মাস্টারমশাই তাদের হকের চাকরি দাবিতে রাস্তায় মিছিল করতে হয়, পুলিশের পেটানি খেতে হয়, রাজ্য ছেড়ে সব দলে দলে পরিযায়ী শ্রমিক হতে হয়, আর গোটা রাজ্যটা তো দুর্নীতিতে নিমজ্জিত। এই রাজ্যটাই উনি করেছেন। বুধবার জলপাইগুড়ির এবিপিসি ময়দানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি উত্তরবঙ্গের 8টি জেলার চা বাগান শ্রমিকদের হাতে তুলে দেন জমির পাট্টা। বৃহস্পতিবার বিকেলে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী। আশাবুল হোসেন, রুমা পাল ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।